এভাবে চাপ দিছে না, এটা মাটিতে, এটা এই পায়ের নিচের অংশটা তালুটে আর কি, তালুটে। যেমন ওখানে 1 2 3 4 5, এই 5টা হচ্ছে ওনার পায়ের আঙ্গুল, এবং আঙ্গুলগুলো সব সমান ছিল। ও আচ্ছা। ওনার পায়ের তালুতে যে পদ্ম ফুলের চক্র ছিল। ছোটন সিংহ দাদা, আমি আসলে রীতিমতো শুনে অবাক হয়ে গেলাম যে প্রায় আজ থেকে 2509 বছর আগে ভারতে ভগবান গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন, কিন্তু তার এই পায়ের ছাপ এই বিহারে কিভাবে এলো, এই সম্বন্ধে কি আপনি কিছু বলতে পারেন? আজ থেকে প্রায় 2500 বছর আগে বর্তমান নেপালের লুম্বিনী উদ্যানে জন্ম নিয়েছিলেন রাজকুমার সিদ্ধার্থ গৌতম। রাজকীয় বিলাসিকতা আর সুখের মাঝে থাকলেও মানুষের দুঃখ, কষ্ট আর মৃত্যু তাকে গভীরভাবে বিচলিত করে তোলে। তাই তো মাত্র 29 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন সত্যের সন্ধানে। দীর্ঘ 6 বছর কঠোর তপস্যার পর ভারতের গয়ার একটি বোধিবৃক্ষের নিচে তিনি বৌদ্ধত্ব লাভ করেন। তখন থেকেই তিনি পরিচিত হন গৌতম বুদ্ধ নামে। তার প্রচারিত মূল বাণী ছিল অহিংসা পরম ধর্ম, এবং আকাঙ্ক্ষাই হলো মানুষের সকল দুঃখের মূল কারণ। খুব অল্প সময়ে গৌতম বুদ্ধের এই শান্তির বাণী মহাভারত সহ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। দাদা, কি নাম আপনার? আমার নাম হচ্ছে প্রজ্ঞানন্দ। প্রজ্ঞানন্দ। দাদা, কত বছর ধরে আপনি আছেন এখানে? আমি এখানে 2011 সালে আসছিলাম, তো এখনও অবস্থান করতেছি আর কি। দাদা, খুব ছোটোবেলা থেকে আপনি এখানে আসেন যতটুকু আমরা জানতে পারছি, তো সেই থেকে আজকের এই দিন পর্যন্ত আপনার পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছু কি বৌদ্ধবিহারের এখান থেকে আপনি ঠিকঠাক মতো পাচ্ছেন তো? জি জি, আর এখানে আমি 2011 সালের থেকে আসার পর থেকে মানে যাবতীয় খরচ থেকে শুরু করে থাকা খাওয়া সকল ব্যবস্থা কিন্তু এই প্রতিষ্ঠানে বহন করছে। শুধু আমার না, এই প্রতিষ্ঠানে প্রায় 100 অনাথ শিশু আছে, তাদের সকলের মানে যাবতীয় খরচ সব কিছু প্রতিষ্ঠানের সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ট্রাভেলিং উইথ আপন চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা পর্বে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, সাথে আছি আমি আপন। আজ আমি বাংলাদেশের এমন এক স্থানে দাঁড়িয়ে আছি যেটা শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়াতে তার রয়েছে এক ভীষণ রকমের আধ্যাত্মিকতা এবং রয়েছে এক বিশাল ঐতিহ্য। কেন কুমিল্লার এই ছোট্ট বৌদ্ধ বিহার গোটা দুনিয়ার কাছে এত পরিচিত, তা শুনলে রীতিমতো আমার মতো আপনিও অবাক হয়ে যাবেন। আমি শুনেছিলাম আজ থেকে যে মানুষটা 2509 বছর আগে দেহত্যাগ করেন, সেই মানুষটার পায়ের ছাপ রয়েছে কুমিল্লার এই বৌদ্ধ বিহারে। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের প্রাণ ভগবান গৌতম বুদ্ধ। হ্যাঁ, ঠিক তাই, ভগবান গৌতম বুদ্ধের পায়ের ছাপ রয়েছে কুমিল্লার এই ছোট্ট বৌদ্ধ বিহারে। এটা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। কুমিল্লার ছেলে হিসাবে গৌতম বুদ্ধের পায়ের ছাপ সরাসরি দেখব না, তা কী করে হয়? তা দেখার জন্য আমি ছুটে এলাম, সাথে নিয়ে এলাম আপনাদেরকে। আজ আমরা কুমিল্লা বৌদ্ধ বিহারের এই পুরো মন্দির ঘুরে বেড়াবো। কত সালে প্রতিষ্ঠা হয়েছে এই মন্দির, কত সালে প্রতিষ্ঠা হয়েছে এই বিহার, এবং কেনই বা এই বিহারে রয়েছে গৌতম বুদ্ধের পায়ের ছাপ, কিভাবে এই ছাপ এখানে আসলো, এই সমস্ত কিছু জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় বন্ধুগণ, এই বৌদ্ধ বিহারে উঠতে হলে আপনাকে এভাবে প্রায় হেঁটে হেঁটে উঠতে হবে, এবং আজকে একটু গুদুলি সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য হয়তো ভক্তবিন্দুরা এখানে এই মুহূর্তে খুব বেশি একটা নেই, তবে তারপরেও অনেক দর্শক আমি দেখতে পাচ্ছি। এবং এই বৌদ্ধ বিহারে ওঠার সবচেয়ে মজার যে বিষয়টা, সেটা হচ্ছে বিহারের দুই পাশের যেই চমৎকার ড্রাগন,
আমি দেখেছিলাম ড্রাগনের মুখ থেকে আগুন বের হয়, এরকম অনেক ভিডিও আমরা বিভিন্ন মুভিতে বা অনেক জায়গায় দেখেছি, কিন্তু আজকের এই বৌদ্ধ বিহারে আসার পরে আমি এইরকম একটা জিনিস দেখতে পেলাম যেটা আমার কাছে রীতিমতো অবাক লেগেছে। এই বিহারে রয়েছে ভগবান গৌতম বুদ্ধের পায়ের ছাপ, এমনটাই লোক মুখে আমি শুনেছিলাম, যা দেখার জন্য আমি আপনাদেরকে নিয়ে ছুটে আসলাম এই বিহারে। চেষ্টা করব এই বিহার সম্বন্ধে আপনাদেরকে একটা সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা ঠিক এই মুহূর্তে বৌদ্ধ বিহারের ঠিক পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে আছি এবং এই জায়গাটার মধ্যে খুব সুন্দর কিছু কারুকাজ রয়েছে যা দেখে রীতিমতো আমার হৃদয় স্পর্শ হয়ে গেল। খুব সুন্দর একটা বিহার, ছোটোখাটোভাবে এত সুন্দর করে সাজিয়েছে গুছিয়েছে যা বড় বড় বিহারগুলোকে হার মানায়। আমি একজন দাদাকে পেলাম এবং দাদার সঙ্গে কথা বলবো। তিনি এই বিহারেরই একজন সম্মানিত কর্মকর্তা, বহু বছর ধরে তিনি বিহারের সঙ্গে আছেন। দাদা, কী নাম আপনার? আমার নাম হলো ছোটন সিংহ। ছোটন সিংহ। দাদা, আমি আসলে রীতিমতো শুনে অবাক হয়ে গেলাম যে প্রায় আজ থেকে 2509 বছর আগে ভারতে ভগবান গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন, কিন্তু তার এই পায়ের ছাপ এই বিহারে কিভাবে এলো, এই সম্বন্ধে কি আপনি কিছু বলতে পারেন? পায়ের ছাপটা নিয়ে এসেছে থাইল্যান্ড থেকে মডেল করে, যেখানে ওনার পদচিহ্নটা পায়ের ছাপটা আছে ওখান থেকে মডেল করে নিয়ে আসা হয়েছে, বানিয়ে নিয়ে আসা হয়েছে। ও আচ্ছা। আর যে বুদ্ধ মূর্তিগুলো দেখতেছেন ওগুলো থাইল্যান্ড থেকে রেডিমেড নিয়ে আসা হয়েছে, বানিয়ে নিয়ে এসেছে। আচ্ছা, তার মানে ভগবান গৌতম বুদ্ধের যে পায়ের ছাপটা এটা মূলত থাইল্যান্ড থেকে আনা হয়েছে, থাইল্যান্ড থেকে ওখানে কারুকাজ করে তারপরে সেখান থেকে সরাসরি এই মন্দিরে আনা হয়েছে। বাংলাদেশের আর কোনো মন্দিরে কি গৌতম বুদ্ধের পায়ের ছাপ বা তার মানে ব্যবহৃত কোনো কিছু আছে কিনা সেই সম্বন্ধে আপনি জানেন? আছে, কক্সবাজার আমতে আছে ওনার যে ক্যাশ ধাতু মানে চুল ওইটা আছে, আবার রাঙ্গামাটিতেও আছে ওনার পায়ের ছাপ মডেল, এগুলো আর কি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, যেটা আমার কাছে আসলে রীতিমতো অবাক লেগেছে আরেকটা বিষয় যেটা শুনে হয়তো আপনার হৃদয় এখনই স্পর্শ করে এবং আজকের এই দিনে এই জায়গায় দাঁড়িয়ে আমি দাদার মুখে একটা কথা শুনে খুব অবাকই হয়ে গেলাম। পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম মানব ধর্ম, যেটা আমি বিশ্বাস করি। মানুষের জন্যই, আর মানুষের মাঝে সৃষ্টি করে ভগবান, মানুষের মাঝে সৃষ্টি করে সৃষ্টিকর্তা মহান আল্লাহ। তো আমি দাদার কাছে আসার পর শুনলাম যে ওনাদের এই বৌদ্ধ বিহারে রয়েছে অনেক বাচ্চা কাচ্চা, অনেক কচি কচি মুখ, এবং এই বাচ্চাগুলোকে এই বৌদ্ধ বিহারের যে কর্তৃপক্ষ আছে তারাই দেখাশোনা করে। এবং আমরা যারা দর্শকরা এই বৌদ্ধ বিহার দেখার জন্য আসি, আমরা 10 টাকা 5 টাকা করে যে জুতা রাখার জন্য বা আপনার প্রবেশ ফি দিচ্ছি, এই টাকাগুলো দিয়ে বাচ্চাদের খাওয়া দাওয়া হচ্ছে। যেটা দাদা আমাকে বললো, দাদা আপনাদের এই বৌদ্ধ বিহারে এই যে বাচ্চাগুলো তারা কত বছর ধরে আছে এখানে? প্রায় তারা 1995 সাল থেকে শুরু, এখানে যে আশ্রমটা এতিমখানাটা প্রতিষ্ঠা হয়েছিল তখন থেকে এখানে যাত্রা 1995 সাল থেকে এই বিহারে রয়েছে। আচ্ছা, আনুমানিক কত বাচ্চা আছে আপনাদের এখানে? এখানে প্রায় 100 জনের কাছাকাছি আছে। 100 জন? সবাই কি বাচ্চা বয়সী না ওদের বয়স কীরকম? না, আছে 7 বছর থেকে 10 বছর, 12 বছর, 14 বছর, এরকম বিভিন্ন বয়সী। ওদের যে খাওয়া দাওয়া, এই খাওয়া দাওয়া কারা করায়, কীভাবে ওদের খাওয়া দাওয়া হচ্ছে? খাওয়া দাওয়া মূলত ওই যে সমাজসেবা অধিদপ্তর থেকে চাউলটা দেয়, আর বাকি যেগুলো টিকিট টাকা নেয়, টিকিটের টাকা থেকে তাদের তরকারি, ওষুধ, জামা কাপড়, এভরিথিং সব কিছু আর কি। আচ্ছা, এখানে কি যে মানে বৌদ্ধ যে বাচ্চারা আছে, বা এখানে কি শুধু কি বৌদ্ধ বাচ্চারা নাকি বিভিন্ন ধর্মের আছে? না, সবাই বৌদ্ধ ধর্মের। সবারই বৌদ্ধ ধর্মের। তাদের যেই আপনার আরেকটা বিষয় জানতে চাই, তারা কি পড়াশোনা করে? লেখাপড়া করে, ওর যে প্রাইমারি স্কুলের মতোই তারা লেখাপড়া করে, আর আলাদা টাইমে ধর্মীয় লেখাপড়া করে। যেমন সন্ধ্যা সময় তারা বৌদ্ধ ধর্মের লেখাপড়া করে, প্রার্থনা শেষে মেডিটেশন করে, এরকম প্রত্যেকদিন 2 বেলা সকাল সন্ধ্যা। ধর্মীয় লাইনটা আলাদা টাইমে পড়ে, এমনি প্রাইমারি স্কুলের মতো সবকিছু। কত বছর পর্যন্ত থাকেন, মানে কত বছর পর্যন্ত আপনারা এখানে আছে? শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এই আমাদের আশ্রমে এতিমখানাতে আর কি। জি, 50 বছর মানে আপনার 5ম শ্রেণীর পরে তারা এখান থেকে চলে যায় নাকি আপনারাই কোথাও স্থানান্তর করেন? 5ম শ্রেণীর পর আমাদের ওই যে লাকসাম থানাতে ওখানে আরো একটা আশ্রম আছে এতিমখানা, ওখানে 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত আছে। তার মানে বোঝা গেল যে বৌদ্ধ ধর্মাবলম্বী যে মানুষরা আছে এবং যারা এরকম বিহারের দায়িত্বে আছে তারাই সম্পূর্ণ বাচ্চাগুলোর দায়িত্ব নিচ্ছে, একে একে একটার পর একটা স্টেপ তারাই অতিক্রম করাচ্ছে এবং বাচ্চাগুলোর জীবন দশা এই বৌদ্ধ বিহারে কাটছে, যার রীতিমতো আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর এক বিরল ঘটনা, এক আধ্যাত্মিক ঘটনা। এই হচ্ছে আপনার এই বাবুরা রাগ করে না, আমরা তো তোমাদেরই ভাই। ভালো আছো তোমরা? বাংলা কথা বলতে পারো? বাংলা জানো না? আজকে খেয়েছো দুপুরে বাবা? এই যে ওরা হচ্ছে পাহাড় থেকে আসা মেবি। ওনাদের বাড়ি কোথায় দাদা? বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রংপুর, দিনাজপুর, বিভিন্ন জায়গা থেকে এসে থাকে আর কি। বিভিন্ন জায়গা থেকে। কি নাম তোমার বাবু? নাম বলা যাবে? বলো তোমার নাম। সোহেল ত্রিপুরা। সোহেল ত্রিপুরা। তুমি খেয়েছো দুপুরে? হ্যাঁ। দুপুরে খেয়েছো? জি। তোমার নাম কি বাপু? উশে প্রমাণ মা।
কুসুমার মা, কোথায় তোমার বাড়ি? খাগড়াছড়ি। খাগড়াছড়ি। তুমি খেয়েছো দুপুরে? এই বাবা, তোমার নাম কি? আমার নাম নেংটি মোড়। মিন্টু মোড়। আচ্ছা, সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা ঠিক এই মুহূর্তে এক বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে আছি, যেখানে রয়েছে, যার পিছনে রয়েছে ভগবান গৌতম বুদ্ধের এক বিশাল মূর্তি এবং সেখানকে তার ভক্তবিন্দুদের মূর্তি, যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার কাছে এই জায়গাটা নিতান্তই আমার হৃদয় স্পর্শ করেছে বলে সেখানে এসে দাঁড়িয়েছে। এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমার সঙ্গে এক দাদা আছে। দাদা বহু বছর ধরে এই বিহারে আছে। আমি দাদার সঙ্গে একটু কথা বলি বিহার সম্বন্ধে, আরও সঠিক ধারণা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। দাদা নমস্কার। আশীর্বাদ, ভালো আছেন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি ভালো আছি। দাদা কী নাম আপনার? আমার নাম হচ্ছে প্রজ্ঞানন্দ। প্রজ্ঞানন্দ। দাদা কত বছর ধরে আপনি আছেন এখানে? আমি এখানে 2011 সালে আসছিলাম, তো এখনো অবস্থান করতেছি আর কি। 2011 সাল থেকে এই পর্যন্ত। দাদা আমরা যতটুকু জানি যে পঞ্চম শ্রেণীর পরে বিভিন্ন বাচ্চারা এখান থেকে চলে যায়, অন্য কোনো বিহারে চলে যায়, কিন্তু এরপরও যে আপনি এখানে আছেন, এভাবে কি আপনার মতো অন্যরাও আছে? অ্যাকচুয়ালি আমি 2011 সালে যখন আসছিলাম তখন অনেক ছোট ছিলাম। তো এখান থেকে পঞ্চম শ্রেণী পাশ করার পরে আমাদের সেকেন্ড আরেকটা প্রতিষ্ঠান আছে লাকসামে। তো সেটার নাম হচ্ছে জ্যোতিপাল মহাতর বৌদ্ধ অনাথ আশ্রম। জি। তো সেই আশ্রমে দশম শ্রেণী পাশ করার পরে আমি পরিকল্পনা করি আমি ছোটোবেলা যেখানেই বড় হয়েছি, তো আমি আবার সেখানে চলে যাব। তো সেখানে চলে যাওয়ার মূল কারণ হচ্ছে আমি চাইছিলাম যে একটা ভালো একটা কলেজে পড়ব। তো যখন কলেজগুলোতে আবেদন করছি তখন দেখতেছিলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজ আমার আসছিল, তো তার জন্য আমার জন্য সুবিধা হয়ে গেছিলো আর কি। তো এখানে বর্তমানে অবস্থান করতেছি এখনও। যেটা মূল কথা হচ্ছে যে অনাথ শিশুরা যারা পঞ্চম শ্রেণী পাশ করবে তারা লাকসাম চলে যাবে, সেখান থেকে দশম শ্রেণী যখন পাশ করবে তখন তারা নিজেদের কর্মস্থান কিন্তু তারা তখন খুঁজে পাবে। জি। মানে তারা হয়তো বা নিজের এলাকায়ও চলে যাবে, যেহেতু এটা অনাথ আশ্রম। জি জি। দাদা খুব ছোটোবেলা থেকে আপনি এখানে আসেন যতটুকু আমরা জানতে পারছি, তো সেই থেকে আজকের এই দিন পর্যন্ত আপনার পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছু কি বৌদ্ধবিহারের এখান থেকে আপনি ঠিকঠাক মতো পাচ্ছেন তো? জি জি, এখানে আমি 2011 সালের থেকে আসার পর থেকে মানে যাবতীয় খরচ থেকে শুরু করে থাকা খাওয়া সকল ব্যবস্থা কিন্তু এই প্রতিষ্ঠানে বহন করছে। শুধু আমার না, এই প্রতিষ্ঠানে প্রায় 100 অনাথ শিশু আছে, তাদের সকলের মানে যাবতীয় খরচ সব কিছু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বহন করে। বাহ বাহ বাহ, এটা ভীষণ রকমের হৃদয় স্পর্শ করা এবং ভালো লাগার মতো একটা কথা। মানুষের জন্য, জীবনের জন্য সৃষ্টিকর্তা বসবাস করে ধর্মের মাঝে। পৃথিবীর মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, আর এই মানুষকে ভালোবাসতে পারলেই স্রষ্টাকে পাওয়া যায়, এটাই হচ্ছে বড় বিষয়। দাদা আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, আপনার মূল ঠিকানা কোথায়, মানে আপনার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান হচ্ছে রাঙামাটি, মানিকছড়ি, পার্বত্য রাঙামাটিতে আর কি। জি 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 জি। আপনার আব্বা আম্মা আছে? হ্যাঁ, আমার মা বাবা আছে, কিন্তু আমরা অনেক দরিদ্র পরিবারের সন্তান। জি জি। মানে আমাদের চলার মতন সেই রকম কোনো পরিস্থিতি নেই। তো কি করব, এখন শিক্ষার আলোকিত হতে হলে আমাদেরকে মানে একটা না একটা কিছু তো করতে হবে। তো ধর্মীয় পথটাই আমি বেছে নিচ্ছি আর কি। তো এখনও আছি, ছোটোবেলার থেকে ধর্মীয় অবস্থায় আছি, তো এখনও আছি। দীর্ঘ 8 বছর হয়ে মানে কেটে গেছে আর কি। আচ্ছা আচ্ছা। দাদা আমরা এখানকার যে আপনার মতো যারা ছোট বয়সে এখানে এসেছিল, আমরা একটু ওদেরকে দেখতে চাই, আমার সঙ্গে কি একটু আসবেন? জাস্ট একটু দেখবো আর কি, না দেখে চলে। আচ্ছা, আমরা হচ্ছে এই জায়গায় আসছি এবং সেখানে হচ্ছে ছোটো ছোটো কুচি কুচি বাচ্চারা আছে, ফুলের মতো নিষ্পাপ ওদের চেহারা, এবং ওদের ধর্মীয় পোশাক পরে আছে। দেখতে আমার কাছে ভীষণ রকমের ভালোই মনে হচ্ছে। ভালো আছো তোমরা? তোমরা কি বাংলা ভাষায় কথা বলতে পারো? বলো, জোরে বলো। এই কি নাম তোমার? অজয়। কেওজে। তোমার বাড়ি কোথায়? খাগড়াছড়ি। খাগড়াছড়ি। তুমি খেয়েছো দুপুরে? হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়ো? 3। ক্লাসে 3। আচ্ছা, ওরা আসলে ওদের বাংলা ভাষাগুলো একটু অন্যরকম, বাট দর্শক বন্ধু আপনি একটু চেষ্টা করবেন বোঝার জন্য। তোমার নাম কি বাবা? হ্যাঁ, মুচাতনি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ফাইতং। কোথায় বললো? ফাইতং। পাইতং। পাইতং কোথায়? এটা হচ্ছে লামার দিকে। লামা লামা লামা। আচ্ছা, পাইতং। বাহ, খুব সুন্দর। এই যে লাল পোশাক গায়ে দিয়েছে, কি নাম তোমার বাবা? মংফু। মংফু। তোমার বাড়ি কোথায়? ফাইতং। পাইতং। ও আর ও সম্ভবত হ্যাঁ, ওরা 3 জন একই গ্রাম থেকে আর কি। ওরা একই গ্রাম থেকে। ও কানে ধুল পড়েছে, খুব সুন্দর লাগছে। আচ্ছা প্রিয় বন্ধুরা, এই হচ্ছে বাচ্চারা, এবং ওনারা আসলে বাংলা ভাষায় খুব কমই কথা বলতে পারে, যতটুকু আমাদের সঙ্গে বলেছে। এই হচ্ছে বাবুরা। আমি যেটা আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলি, শুধু দেখার জন্য নয়, শুধু ঘোরার জন্য নয়, আপনার একটা টিকিটে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ গড়ে উঠবে, তারা দুমুঠো খেতে পারবে। এই জন্য যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তারা অন্তত একবারের জন্য হলেও চেষ্টা করবেন কুমিল্লার এই বৌদ্ধ বিহারের ছোটো ছোটো বাচ্চাগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য।
আমরা এখন খুব চমৎকার একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে 5টা পায়ের চাপ আমি দেখতে পেয়েছি, যা আমার কাছে রীতিমতো অবাকই লেগেছে। এই বিষয়ে আমি দাদার সম্বন্ধে একটু জানবো। দাদা, এই যে পায়ের চাপগুলো, এগুলো কার পায়ের চাপ? এটা হলো গৌতম বুদ্ধের পায়ের চাপ। গৌতম বুদ্ধের পায়ের চাপ এগুলা? হ্যাঁ, এভাবে চাপ দিছে না, এটা মাটিতে, এটা এই পায়ের নিচের অংশটা তালুটে আর কি, তালুটে। যেমন ওখানে 1 2 3 4 5, এই 5টা হচ্ছে ওনার পায়ের আঙ্গুল, এবং আঙ্গুলগুলো সব সমান ছিল। ও আচ্ছা। ওনার পায়ের তালুতে যে পদ্মফুলের চক্র ছিল। প্রিয় দর্শক বন্ধুরা, এই হচ্ছে ওনার পায়ের তালুর অংশটা, এবং এটা হচ্ছে ওনার 5টা আঙুল। 1 2 3 4 5, এ হচ্ছে পায়ের 5টা আঙুল। খুব সুন্দর করে স্পষ্টভাবে এই জিনিসটা দেখা যাচ্ছে, এবং অনেকেই এখানে এসে মানত করে এখানে দিয়ে যাচ্ছে। এটা আমার কাছে ভীষণ অবাক লেগেছে যে এই জায়গায় গৌতম বুদ্ধের পায়ের ছাপ, তা সত্যি আমার কাছে নিতান্তই অবাক করার মতো একটা বিষয় ছিল। ধন্যবাদ সকলকে।